নমস্কার বন্ধুগণ, আমি সায়ন, আপনাদের বন্ধু। জ্যোতিষ নিয়ে আজকে আবার একটি আলোচনা করতে আপনাদের সাথে আমার চ্যানেল অ্যাস্ট্রোসায়ন.অনলাইনে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু তা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গলকে নিয়ে। জ্যোতিষশাস্ত্রে এই গ্রহের কে আমরা বলি স্ট্রেংথের প্ল্যানেট অথবা অ্যাকশনের প্ল্যানেট। ভালো কথা। তো ভিডিওতে যাবার আগে প্রতিবারের মতন আবারও বলছি, যারা আমার পেজটি ফলো করেন বা আমার চ্যানেলটিকে ফলো করেন, সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা নতুন দেখছেন, তারা উদ্দেশ্যে জানিয়ে রাখছি যে আমি এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আগেও দিয়েছি, এখনো দিচ্ছি এবং ভবিষ্যতেও আনবো, যেখানে আপনারা নতুন কিছু কিছু বিষয়ের সম্বন্ধে জানতে পারবেন, যেগুলো একদমই অ্যাকুরেট। এবং যারা জ্যোতিষ অনুরাগী আছেন বা জ্যোতিষ নিয়ে যারা অভ্যেস করেন, তারা জিনিসগুলোকে নিজেদের প্র্যাকটিসে যদি আনতে পারেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবে। তো আমার চ্যানেলটিতে যে ভিডিওগুলো আপনারা দেখেন, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনারা এই ধরনের আরো নতুন নতুন ভিডিও ভবিষ্যতে পেতে পারেন। তাহলে আর দেরি না করে আজকে আমরা টপিক মঙ্গলের দৃষ্টি। মঙ্গলের দৃষ্টি নিয়ে আজকে আমরা কথা বলবো। জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে পরাশরী জ্যোতিষশাস্ত্র হোক, সে ভৃগু জ্যোতিষশাস্ত্র হোক, সে জেমিনি জ্যোতিষশাস্ত্র হোক, সে নারী জ্যোতিষশাস্ত্র হোক, বা সে লাল কিতাবি অথবা সে রামালি, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন মোডালিটিতে মঙ্গলের কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন অনেক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে যেমন ভাবে আমরা নিজেদের এনার্জির প্ল্যানেট, অ্যাকশনের প্ল্যানেট বলেছি, সেই সঙ্গে আমরা দেখবেন পরাশরী জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে কিন্তু কোনো ভালো গ্রহ বা দেবতা গ্রহ বলা হয়নি। মঙ্গলকে কিন্তু কুর গ্রহ বা কুয়েল প্ল্যানেটের রূপ দেওয়া হয়েছে। রামালে মঙ্গল কিন্তু খুবই খারাপ গ্রহ। এবং লাল কিতাবে মঙ্গল গ্রহকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা মঙ্গল বধ মানে ব্যাড মার্স, আর একটা মঙ্গল নেক মানে গুড মার্স। এবং যেখানে মঙ্গল বধকে নারকীয় যন্ত্রণার সাথে লাল কিতাব তুলনা করা হয়েছে। আর আমরা জানি আমাদের কুষ্টিতে, যদিও এর ব্যাখ্যা পড়াশোনাতেও নেই, জীবনীতেও নেই, বা কোনো ক্লাসিক লিটারেচার ফল দিবে কোথাও নেই, মাঙ্গলিকের কোনো কনসেপ্ট নেই। কারণ মঙ্গল এমনই একটি প্ল্যানেট, সে যেখানে যে রাশিতে যে ঘরে বসবে, সেই ঘরে সে তার স্ট্রেংথ 100% দেবেই দেবে। এইবার কিছু ঘরে তার স্ট্রেংথের যে প্রভাব, সেটা কম বেশি হয়। এবং তার জন্য যেসব ঘরে মঙ্গলের আমরা দেখি প্রভাব বেশি আছে, সেই ঘরগুলোকে আমরা মাঙ্গলিক বলে চালিয়ে দিই। কিন্তু প্রাচীন কোনো ক্লাসিক টেস্টে মাঙ্গলিক বলে কোনো কিছু নেই। এবং আজ অব্দি আমি যত ছক দেখেছি এবং যাদেরকে পড়াতে গিয়ে আমাকে ছক দেখতে হয়, সেক্ষেত্রেও আমাদের মধ্যে যদি 100 জন মানুষ দেখাতে আসেন, তার মধ্যে 90 থেকে 95 জন মানুষের মাঙ্গলিক আমরা দেখতে পাই। তো আজকে আমাদের বিষয় যেহেতু মাঙ্গলিক নয়, তো আমি সেই বিষয়ে ঢুকছি না, আমি চলে যাচ্ছি মঙ্গলের দৃষ্টি। এখানে আমরা কথা বলবো মঙ্গলের বৈদিক দৃষ্টি বা পরাশরী দৃষ্টি নিয়ে। এখানে কিন্তু আমরা কথা বলবো না মঙ্গলের নারী দৃষ্টি নিয়ে। কারণ নারী দৃষ্টি আমরা জানি, সপ্তর্ষি নারী অনুযায়ী যে কোনো গ্রহেরই দৃষ্টি থাকে। প্রথম থাকে তার প্রথম দৃষ্টি, বা যেটাকে আমরা জ্যোতির্দৃষ্টি বলি। তারপরে থাকে তার সপ্তম দৃষ্টি, যেটাকে আমরা সপ্তম দৃষ্টি বলি। তারপর নারীতে 2-12 দৃষ্টি থাকে। তারপরে নারীতে 3-11 দৃষ্টি থাকে। এবং তারপর নারীতে 5-এর দৃষ্টি এবং 9-এর দৃষ্টি থাকে। তো আমরা এখানে আজকে নারীর দৃষ্টি নিয়ে কথা বলবো না, আমরা এখানে বৈদিক দৃষ্টি নিয়ে কথা বলবো। আমরা জানি পরাশরীতে প্রতি গ্রহের সপ্তম দৃষ্টি আছে, সেভেন্থ অ্যাসপেক্ট প্রত্যেকটি গ্রহের আছে। তাহলে সপ্তম অ্যাসপেক্ট যেমন প্রত্যেকটি গ্রহের আছে পরাশরীতে,
তাহলে আমরা সপ্তম অ্যাসপেক্টটা ধরে নিলাম, ভালো কথা। এইবার কিছু গ্রহ আছে, যেমন মঙ্গল, শনি, বৃহস্পতি, রাহু, কেতু। এদের কিন্তু এই সপ্তম দৃষ্টি ব্যতীত দুটো আরো দৃষ্টি আছে। যেমন মঙ্গলের ক্ষেত্রে আমরা জানি টোটাল যে দৃষ্টির সংখ্যা, সেই দৃষ্টির সংখ্যা হচ্ছে তিনটে। কি কি দৃষ্টির সংখ্যা আছে মঙ্গলের পরাশরীতে আমি এখানে লিখে দিচ্ছি। মার্সের তিন ধরনের অ্যাসপেক্ট হয়। মার্স এর অ্যাসপেক্ট হচ্ছে তিনটি, অ্যাজ পার পরাশরী, ইকুয়াল টু, যদি আমরা দেখি এখানে সপ্তম দৃষ্টিটা কমন, এর সাথে মঙ্গলের চতুর্থ ঘরের দৃষ্টি থাকে এবং মঙ্গলের অষ্টম ঘরের দৃষ্টি থাকে। এইটা হচ্ছে অ্যাজ পার পরাশরী অথবা বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী, অ্যাজ পার পরাশরী জ্যোতিষ অনুসারে। তো এইটা আমাদের হয়ে গেল যে মার্সের আমরা তিনটে অ্যাসপেক্ট পেলাম, যে মার্স যেখানে বসবে সেখান থেকে সপ্তমে তো দৃষ্টি দেবে, এছাড়া মার্সের দুটো দৃষ্টি আছে, সেই দৃষ্টি হলো চতুর্থ দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি। আজকে আমি বিষয়টাকে আরো সোজা করে দিচ্ছি। আজকে আমরা পড়বো মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে। তো আজকে জানবো মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে, মঙ্গলের অষ্টম দৃষ্টির প্রভাব কি, 12টা ঘরে মঙ্গলের অষ্টম দৃষ্টির কি প্রভাব। এবার মঙ্গল যে ঘরেই বসে থাকবে সেই ঘর অনুযায়ী মঙ্গলের প্রভাব আমরা দেখতে পাবো। এবার আমি ধরে নিচ্ছি কোনো কারো মঙ্গল, এখানে আমরা ভালো করে যদি দেখে নিই, আরেকটা জিনিস আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধা আসতে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় জিনিসটা। আমি এখানে নাম্বারিংটা করে দিচ্ছি। এটা ধরে নিন 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3, এটা 4, এটা 5। আমি এখানে কালপুরুষের কুণ্ডলী নিয়ে চলছি, এটা 6 নম্বর ঘর, এটা 7th হাউস। এটা কিন্তু রাশি নয়, এগুলো ঘরের কথা বলছি আমি। এটা 8 নম্বর, এটা 9 নম্বর, এটা 10 নম্বর, এটা 11 নম্বর এবং এটা 12 নম্বর। তো এই 12টা ঘরের আমি নাম্বার লিখে, এইবার ধরে নিই আমরা এবার মঙ্গলের যে অষ্টম দৃষ্টি নিয়ে কথা বলছি। তো মঙ্গলের অষ্টম দৃষ্টির ফাংশনটা কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো সেইটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উম, সবার প্রথম একটা সেকেন্ড একটু, হ্যাঁ, সবার প্রথম আমাদেরকে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি আছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি জাতক বা জাতিকার লাইফে সাডেন চেঞ্জেস এনে দেয়, মানে যে ঘরের উপর তার দৃষ্টিটা পড়ছে। তো আমরা উদাহরণস্বরূপ এইখানে এটা মঙ্গলের একটা আমি ছবি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আপনাদের দেখাবো বলে, আর একটু ছোট করে নিই তাতে আমার বোঝাতে সুবিধা হবে। যে মনে করুন কারোর মঙ্গল ষষ্ঠ ভাবে বসে আছে, সুতরাং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি কোনো জাতক জাতিকার ছকে দেখতে হয়, তাহলে সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় গিয়ে পড়বে, প্রথম ঘরে পড়বে, ফার্স্ট হাউসে পড়বে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, ফার্স্ট হাউসে পড়বে। তো আমি এখানে লাইনটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। তো উম, আরেকবার দেখিয়ে দিচ্ছি, মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি লগ্নে পড়ে বা 1 নম্বর ঘরে পড়ে, এই অপত্য অবস্থায় জাতক বা জাতিকা বডিতে হঠাৎ করে বডির ওয়েট গেইন হয়, বা তার নিজে মেকওভার বা তার নিজের চেহারার গঠন প্রক্রিয়া বদলে যায়। যাদেরই মঙ্গলের অষ্টম দৃষ্টি লগ্নে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা আপনারা দেখতে পান। কারণ আমি প্রথমেই বলেছি মঙ্গলের অষ্টম দৃষ্টি যে ঘরে পড়বে সেই ঘরে কারকত্বে হঠাৎ করে সে কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তন নিয়ে আসবে। এবার আমরা চলে যাই, কারোর যদি মঙ্গল গ্রহ, কোনো ব্যক্তি যদি মঙ্গল গ্রহ ধরে নিন, কোনো ব্যক্তির যদি মঙ্গল গ্রহ উম,
সপ্তম ভাবে বসে আছে, মানে এইভাবে বসে আছে, সেক্ষেত্রে কি হবে? কারণ মঙ্গলের তখন দৃষ্টি যেটা থাকবে সেটা গিয়ে পড়বে তার দ্বিতীয় ঘরে বা দ্বিতীয় হাউসে। এবার দ্বিতীয় ঘরে যখনই মঙ্গলের দৃষ্টি যাচ্ছে, তার লাইফে কি পরিবর্তন আসবে? দ্বিতীয় ভাব আমরা জানি মানুষের আর্থিক ভাব বা ধন ভাবকে বোঝায়। তো দ্বিতীয় ভাবে হঠাৎ করে তার পয়সা, সোর্স অফ ইনকাম তৈরি করে দিতে পারে বা চেঞ্জ করাতে পারে বা ট্রান্সফরমেশন ঘটিয়ে দিতে পারে। এটা কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি দ্বিতীয় ভাবে পড়ে, তাহলে কিন্তু এটা হবে। ঠিক আছে, এইবার কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি তাদের, মনে করুন আমরা দুটো পড়ে নিয়েছি, এবার আমরা যদি মঙ্গলের অষ্টম দৃষ্টি আমরা দেখি যদি কারোর এরম ভাবে যায় যে দেখা যাচ্ছে কারোর মঙ্গলের অষ্টম দৃষ্টি তৃতীয় ভাবে পড়ছে, যদি তৃতীয় ভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ে সেক্ষেত্রে কি হবে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন মঙ্গলকে আমি নিয়ে গেছি অষ্টম ঘরে, সেখান থেকে আপনারা যদি 8 গুণে আসেন তো থার্ড হাউসে যাবে। তো থার্ড হাউসে গেলে কি হয়, জাতক বা জাতিকার এফর্টসে হঠাৎ করে ট্রান্সফরমেশন বা পরিবর্তন আসে। তার নিজের, আমরা জানি তৃতীয় ভাব পরাক্রমকে বোঝায়, তাহলে পরাক্রমের মধ্যে পরিবর্তন আসবে, হয় থেমে যাবে নয় বাড়িয়ে যাবে। মানে হয় পরাক্রম তার বেড়ে যাবে, লাইফে কাজ করার ইচ্ছা বেড়ে যাবে, আর না সেটা থেমে যাবে, এটা হবে। এবার মনে করুন এটাও যদি আমাদের হয়ে গিয়ে থাকে, মঙ্গলের যদি আমরা এতে চলে যাই, মানে এই মঙ্গলকে আমরা যদি নিয়ে, মানে মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি আমাদের চতুর্থ ভাবে যায়, সেক্ষেত্রে কি হতে পারে? আমাদের ফোর্থ হাউস বোঝায় আমাদের অ্যাসেট প্রপার্টি, এগুলোকে বোঝায়। তাহলে সেক্ষেত্রে জাতক নিজের প্রপার্টি বেচে অন্য কিছু কিনতে পারে, হঠাৎ করে নিজের প্রপার্টি বিক্রি করে দেবে, নতুন করে কি অন্য কোনো জিনিসে সে ইনভেস্টমেন্ট করবে। এটা কিন্তু আমরা বলতে পারি খুব ইজিলি। এটা কেন মঙ্গলের যদি অষ্টম দৃষ্টি চতুর্থ ভাবে পড়ে। এইবার আমরা দেখি যে মঙ্গলে অষ্টম দৃষ্টি যদি পঞ্চম ভাবকে পীড়িত করে জাতকে, সেক্ষেত্রে কি হতে পারে? তার নিজের সন্তান বা নিজের বাচ্চাদের সাথে হঠাৎ করে তার কিন্তু রিলেশনশিপে সমস্যা দেখা দিতে পারে, তার হঠাৎ করে ছেলে মেয়েদের সাথে দূরত্ব বেড়ে যেতে পারে। এইবার আমরা যদি এটাকেও দেখা যখন আমাদের হয়ে গেল, তাহলে আমরা যদি এটাতে যাই যে মঙ্গলে অষ্টম দৃষ্টি যদি জাতক জাতিকা ষষ্ঠ ভাবের উপর পরীক্ষিত হয়, এখানে আমার এই জিনিসটাকে আমি একটু আপনাদের সামনে করে দিচ্ছি, কারণ আমাদের বুঝতে এই জায়গাটা অসুবিধা হবে, নইলে ঠিক করে দিচ্ছি। ওকে, এবার মঙ্গলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অষ্টম দৃষ্টি যখন ষষ্ঠ ভাবের উপর যাচ্ছে, সেক্ষেত্রে কি হতে পারে? ষষ্ঠ ভাব আমরা জানি জাতক বা জাতিকা শত্রুর ভাবকে বোঝায়, তার রোগের ভাবকে বোঝায়, তার ঋণকে বোঝায়। তাহলে হঠাৎ করে তার কোনো ঋণ হতে পারে বা কোনো পুরনো ঋণ সে শেষ করে দিতে পারে, অথবা তার শত্রু বৃদ্ধি পেতে পারে বা শত্রুকে সে শেষ করে দিতে পারে হঠাৎ করে। হঠাৎ করে কেউ তার সাথে শত্রুতা করে ফেলবে, বা হঠাৎ করে তার শত্রু তার সাথে শেষ হয়ে যাবে, বা সে নিজের শত্রুকে শেষ করে দেবে। হঠাৎ করে কোনো রোগ হতে পারে, বা ওই রোগ সেরেও যেতে পারে হঠাৎ করে। এটা কিন্তু, এই ঘটনা কিন্তু ঘটবে মঙ্গলের যদি অষ্টম দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর পড়ে। এবার আমরা চলে যাই মঙ্গলে যদি অষ্টম দৃষ্টি সপ্তম ভাবের উপর পড়ে, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে? মঙ্গলের যদি অষ্টম দৃষ্টি সপ্তম ভাবকে পীড়িত করে, সেক্ষেত্রে একটাই ঘটনা ঘটবে, আপনার বিবাহিত লাইফে হঠাৎ করে কোনো রকম সমস্যা বা প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন। মানে বিয়ে ভালো চলছিল, হঠাৎ করে একটা সমস্যা চলে এলো, কিচ্ছু নেই, যেটা আপনার ডিভোর্সের দোরগোড়ায় নিয়ে গিয়ে দাঁড় করে দিতে পারে। এই সমস্যা কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টিতে হয়, যদি সেটা সপ্তম ঘরের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ে।
এবার এখানে আরো কিছু ব্যাপার আছে। তাহলে কি মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়লেই সপ্তম ঘরে বিয়ে ভেঙে যাবে? না, এর পরেও অনেক কিছু সূত্র আছে। যেহেতু যেমন সূত্রতে এটা বলা আছে এই কাজটি হবে, তেমনি সূত্রতে এটাও বলা আছে যে কখনই কাজগুলো হবে না। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে, তো আমরা মঙ্গলের অষ্টম দৃষ্টিতে কি ঘটনা ঘটছে, কি সাডেন ট্রান্সফরমেশন হচ্ছে, সেইটা নিয়ে আমরা পড়ছি। এইবার চলুন আমরা চলে যাই মঙ্গলে অষ্টম দৃষ্টি যদি আপনার কারো, মনে করুন কারো লগ্নে মঙ্গল বসে আছে, তাহলে অষ্টম ভাবের ওপর, মানে যাদেরই লগ্নে মঙ্গল বসে আছে তাদের অষ্টম দৃষ্টি নিশ্চয়ই অষ্টম ভাবে পড়বে। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে একটা জিনিস হবে, জাতক বা জাতিকা সাহস বেড়ে যাবে, নির্ভীক হয়ে যাবে। কিন্তু অষ্টম ঘর মৃত্যুর ঘরও কেউ বোঝায়, মৃত্যুকেও বোঝায়। সেই কারণে জাতক বা জাতিকা হঠাৎ করে লাইফে কোনোভাবে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন জাতক বা জাতিকা হতে পারে। এবার চলে আসি মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি নবম ঘরে পতিত হয়, যদি মঙ্গলের অষ্টম দৃষ্টি আমাদের নবম ঘরে পতিত হয়, তাহলে কি হতে পারে? নবম ঘর আমরা সবসময় জানি উচ্চ, তো উচ্চ শিক্ষা, মানে কোন একটা জিনিসের আপনি স্পেশালাইজেশন করছেন, বা কোন একটা জিনিসের উপরে পিএইচডি করছেন, বা বিশাল কোনো জায়গায় স্পেশালাইজেশন, হঠাৎ করে সেই পড়াশোনার বা সেই স্পেশালাইজেশনের হঠাৎ করে কিন্তু পরিবর্তন ঘটে যাবে। হয়তো কেউ মেডিসিনের কোন একটা চাইল্ড মেডিসিন নিয়ে পড়ছিল, আমি ডাক্তারদের কথা বলছি, পেডিয়াট্রিক মেডিসিন নিয়ে পড়তে পড়তে সে হয়তো হঠাৎ করে সেই স্ট্রিমটা চেঞ্জ করে পেডিয়াট্রিক মেডিসিন ছেড়ে অ্যাডাল্ট মেডিসিনের দিকে ঢুকে যেতে পারে, সোডাইসের করতে পারে, যদি অষ্টম দৃষ্টি মঙ্গলের 9th হাউসের উপর পড়ে। বা কেউ এমবিএ করছেন, এমবিএ করছিল হয়তো সে আপনার অপারেশনস এর উপর, হঠাৎ করে এমবিএ স্ট্রিম চেঞ্জ করে সে ফিনান্স নিয়ে নিল, অথবা আইটি নিয়ে নিল, যেটা দুটো কোনো রকমই মিলছে না। ঠিক আছে, এইবার আমরা যাব মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি আমাদের 10th হাউসের উপর পড়ে, মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি আমাদের 10 নম্বর ঘরের উপর পড়ে, তখন কি ঘটনা ঘটতে পারে? মঙ্গলের যখনই অষ্টম দৃষ্টি 10th হাউসে পড়বে, কেরিয়ারে হঠাৎ করে একটা ট্রান্সফরমেশন আসবে। কারণ 10th হাউস আমাদের কেরিয়ার, আমাদের জব, আমাদের ব্যবসা, এগুলোকে কিন্তু বোঝায়। তো 10th হাউসের উপর যদি হঠাৎ করে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ে যায়, তাহলে কি হবে? সেক্ষেত্রে কেরিয়ারের ট্রান্সফরমেশন হবে। এবং ট্রান্সফরমেশন যদি হয়, মনে করুন কেউ কিছুদিন আগে ব্যাংকে সার্ভিস করছিল, হঠাৎ করে সেই কেরিয়ারটা তার ভালো লাগলো না, সে তার কেরিয়ার চেঞ্জ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ চলে গেল। অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে আইটি ফার্মে চাকরি করছিল, হঠাৎ করে আইটি ফার্মের চাকরি ছেড়ে সে ব্যাংকের কোনো জায়গায় চাকরি করতে চলে গেল। এটা গেল মঙ্গলের অষ্টম দৃষ্টির প্রভাব দশম ভাব বা দশম ঘরের ওপরে। এইবার আমরা যদি চলে যাই মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি কারোর 11 নম্বর ঘরে পতিত হয়, তাহলে আমরা বুঝতে পারবো মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি 11th হাউসে যায়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে জাতক বা জাতিকার বন্ধুদের যে সার্কেল বা ফ্রেন্ড সার্কেল, হঠাৎ করে কিন্তু তার মধ্যে একটা ট্রান্সফরমেশন বা একটা চেঞ্জেস আমরা কিন্তু দেখতে পাবো। বা তার যে ডিজায়ার আছে তার মধ্যেও কিন্তু অনেক চেঞ্জেস আসবে, বা তার ইচ্ছার মধ্যেও কিন্তু অনেক চেঞ্জেস আমরা দেখতে পাই। এইবার মঙ্গলে যদি আমরা, যেটা আমাদের লাস্ট, মঙ্গলের অষ্টম দৃষ্টি যদি কারো 12th হাউসের উপরে পতিত হয়, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে সেইটা নিয়ে আমাদের আলোচনার আজকে শেষ। যে জায়গাটা মঙ্গলের অষ্টম দৃষ্টি যখনই 12th হাউসে পড়ছে, এখানে আমি লিখেও দিচ্ছি 12th হাউস বলে, কারণ আপনাদের পরে এটাকে দেখবেন এখানে কারণ উড়ে গেছে কোনো কারণে লেখাটা, লিখে দিচ্ছি জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা আমরা জানি আমাদের 12 নম্বর ঘর ছিল, লেখাগুলো উড়ে গেছে, লিখে দিচ্ছে মানে 10, 11। তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি
যখনই 12 নম্বর ঘরে পড়ছে, 12 নম্বর ঘর আমাদের এক্সপেন্সেস এর ঘর বা খরচার ঘর, তাহলে 12 নম্বর ঘরে মঙ্গলের অষ্টম দৃষ্টি কি করবে? আপনার হয় এক্সপেন্সেস কে বাড়াবে, মানে খরচা হয় বাড়াবে, নয়তো খরচাকে কমাবে। এই গেল 12টা ভাব বা 12টা ঘরে মঙ্গলের অষ্টম দৃষ্টিতে জাতক জাতিকার লাইফে যে সাডেন ট্রান্সফরমেশন, হঠাৎ যে পরিবর্তন হয়, তার বিস্তারিত ব্যাখ্যা। এইবার আসি এই ব্যাখ্যা ছেড়ে মঙ্গলের কারকত্ব নিয়ে কিছু কথা বলতে। কারণ মঙ্গল নিয়ে বললে আজকে এই ছোট ভিডিওতে অনেক কিছুই শেষ হবে না, কিন্তু তাও আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি মঙ্গল কি বেসিক্যালি। আপনাদেরকে বুঝতে হবে মঙ্গল প্ল্যানেটটা কি, কারণ আমরা অযথা ভয় পাই মাঙ্গলিক মাঙ্গলিক মাঙ্গলিক। এবং যারা জ্যোতিষ চর্চা করেন, জ্যোতিষশাস্ত্রী যারা আছেন, বেসিক্যালি তাদেরকে আমি অ্যাস্ট্রোলজার্স বলি না, অ্যাস্ট্রোলুটার্স বলি, কারণ তাদের কাছে অস্ত্র বলতে খুব বেশি নেই। কারণ পিওর জ্যোতিষী যারা বা পিওর জ্যোতিষকে বিজ্ঞান ভিত্তিক ভাবে যারা বিচার ব্যবস্থা করেন, তাদের কাছে কিন্তু জ্যোতিষটা একটি বিজ্ঞান। এবং যাদের কাছে ভয় দেখানোর টুল এটা, বা মানুষকে ফিয়ার ফ্যাক্টর দেওয়ার টুল, তাদের জন্য 3-4টে বিষয়ে তারা আপনাদেরকে ভয় দেখায়। আপনাদেরকে আমি সেটা জানিয়ে দিচ্ছি আজকের ডেটে, জেনে নিন। যেমন প্রথমেই আপনারা যখনই জ্যোতিষ শাস্ত্রীর কাছে যাবেন বা অ্যাস্ট্রোলুটাসদের কাছে যাবেন, তারা প্রথম কথা বলবে আপনি মাঙ্গলিক। মাঙ্গলিক আমরা সবাই 100 জনের মধ্যে 95 জন মাঙ্গলিক। কারণ আমি প্রথমেই বললাম মঙ্গল কিসের প্ল্যানেট? মঙ্গল একটা স্ট্রেংথের প্ল্যানেট। মঙ্গলকে লাল কিতাবে বা নারীতে হনুমানজির সাথে তুলনা করা হয়েছে। হনুমানজি কিরকম? হনুমানজি হচ্ছেন ভক্তের কাছে ভগবান। যেমন উনি দুষ্টের দমন করেছেন, শিষ্টের পালন করেছেন। জসমিন দেশ যদাচারে হনুমানজি বিশ্বাসী, যে যেরকম তার সাথে সেরকম বিহেভিয়ার। তো মঙ্গলেরও ঠিক সেই রকম কাজ। এবার হনুমানজি হচ্ছে একটা অ্যাটম বোমের মতন, পারমাণবিক বোমার মতন জিনিস। আপনি কিভাবে কাজে লাগাবেন সেইটা আপনার উপর ডিপেন্ড করছে। তো মঙ্গলের এনার্জিকেও আপনি কিভাবে লাইফে কাজে লাগাবেন এটা আপনার উপরই ডিপেন্ড করছে। তো মঙ্গল কারো লাইফে এই যে মাঙ্গলিক মাঙ্গলিক, কাঠ মাঙ্গলিক, আংশিক মাঙ্গলিক, এই মাঙ্গলিক সেই মাঙ্গলিক, এগুলো কিন্তু পুরাতন ক্লাসিক বুকসে কোথাও নেই। যদি কারোর কাছে রেফারেন্স থাকে অতি অবশ্যই কমেন্টে আমাকে লিখে দেবেন, আমি ওই বইটা পড়ে দেখবো কোন বইতে। কিন্তু অথেন্টিক হতে হবে বইটা। এখনকার দিনের কোন লেখকের বইয়ের আমি কথা নিব না। অথেন্টিক যদি ভিগু সংহিতাতে থাকে, অথেন্টিক যদি ফল দীপিকাতে থাকে, অথেন্টিক যদি বৃহৎ জাতকমে থাকে, অথেন্টিক যদি পরাশরী হোরা শাস্ত্র, পরাশরী লঘু পরাশরীতে থাকে, ফল দীপিকাতে থাকে, মনসাগরী পদ্ধতিতে থাকে, যে কোনো বই জ্যোতিষের, নারীর কোনো জ্যোতিষ, সেটা মীনা নারী হোক, অগস্ত্য নারী হোক, ভিগু নারী হোক, নন্দী নারী হোক, ভিগু নন্দী নারী হোক, এনিথিং রামাল, যে কোনো জায়গায় মাঙ্গলিকের বর্ণনা যদি কেউ দেখাতে পারেন, অতি অবশ্যই আমাকে কমেন্টে তার শ্লোক এবং তার পয়েন্ট আমাকে তুলে দেওয়া, নিশ্চয়ই পড়ার চেষ্টা করব। কিন্তু আমি যতদূর বই পড়েছি তাতে মাঙ্গলিকের কোনো জিনিস আমি পাইনি। এবার মাঙ্গলিক কথার অর্থ কি? আপনাদের প্রথমেই বললাম মঙ্গল কি। মঙ্গল একটা এনার্জির প্ল্যানেট, সোর্স অফ এনার্জি। মঙ্গলের মাথায় কোনো বুদ্ধি নেই। মঙ্গল যে ঘরেই বসবে সেই ঘরের এনার্জিকে বাড়িয়ে দেবে। সূর্যের যে তেজ, সূর্যের যে কিরণটা, সেটা হচ্ছে মঙ্গল, যেটা আমাদের চামড়ায় পড়লে চামড়াটা জ্বলে যায়। এটা আপনাদের বুঝতে হবে। যে কারণে মঙ্গল যখনই চন্দ্রের সাথে বসে অথবা চন্দ্রের রাশিতে বসে, দেখবেন জাতক বা জাতিকা মন মানসিকতা জ্বলে যায়। তারা ফিকেল মাইন্ডেড হয়ে যায়। তাদের মা অথবা তাদের শাশুড়ির শারীরিক সমস্যা থাকে, অথবা তাদের বড় বোন যারা, তাদের কিন্তু শরীরের ওপরে এফেক্ট পড়ে। বা তাদের যদি কোনো বড় মেয়ে থাকে, প্রথম কন্যা যে, তার উপরে কিন্তু এর এফেক্ট খুব বাজেভাবে পড়ে। এবার মঙ্গল যেহেতু অ্যাকশনের প্ল্যানেট, এর প্রভাবটা প্রথম ঘরে মানে লগ্নে সব থেকে বেশি। যে কোনো গ্রহই লগ্নে বসবে তার প্রভাব বেশি হবে। কিন্তু তার সাথে কিন্তু এটা বলা হয় না, আমরা দেখি লগ্নে মঙ্গল বসলেই সে মাঙ্গলিক, কিন্তু এটা বলি না। লগ্ন হচ্ছে টোটাল এই 12টা, আমাদের লগ্ন ছকের যে 12টা ঘর, সেই 12টা ঘরের সিংহাসন হচ্ছে লগ্ন। সেখানে যদি রাহু কেতুও বসে, মানে পাপু গ্রহ যদি বসে থাকে, সেও কিন্তু ভালো ফল দেয়। কিন্তু আমরা কি বলে রেখেছি? মাঙ্গলিক। প্রথম ঘরে মাঙ্গলিক হয়ে গেল,
চতুর্থ ঘরে মাঙ্গলিক হয়ে গেল, সপ্তম ঘরে মাঙ্গলিক হয়ে গেল, অষ্টম ঘরে মাঙ্গলিক হয়ে গেল, 12 নম্বর ঘরে মঙ্গল বসলে মাঙ্গলিক হয়ে গেল। মানে এই যে 5টা ঘর, 1, 4, 7, 8 এবং 12, এইখানে মঙ্গলের প্রভাব সব থেকে বেশি। এর মধ্যে আপনাদেরকে আমি মাঙ্গলিক নিয়ে বললাম, কিন্তু সবসময় লগ্ন চক দেখার পর আপনাদের চন্দ্রকুণ্ডলীও দেখতে হয়। অনেক টাইমে লগ্ন কুণ্ডলিতে মাঙ্গলিক কিন্তু ধরা পড়ে না, তখন চন্দ্রকুণ্ডলীও দেখতে হয়। তো মাঙ্গলিকের এমনি কোনো মানে নোট আমি তো ক্লাসিক বুকসে পাইনি, মাঙ্গলিক নিয়ে আলোচনা করে দিলাম, কারণ এটা একটা আপনাদের বললাম যে যারা অ্যাস্ট্রোলজার তারা আপনাদেরকে এই ভয়টা দেখায়, এবং তারা এটা বলে আপনারা মাঙ্গলিক দোষ খণ্ডন করুন, এই পূজা করুন, এই করুন তাই করুন, দুনিয়ার কলা গাছের সাথে দিয়ে দিন ছেলেদের, আর মেয়েদের শিব ঠাকুরের সাথে বিয়ে দিন। এগুলো বিধি, এগুলো বিধি, আমি এগুলোকে অস্বীকার করছি না, বাট মাঙ্গলিক দোষ কাটানো যায় না, কোনো যোগ বা কোনো দোষকে খণ্ডন করা সম্ভব নয়। কেন? আপনাকে যদি কোনো দোষ বা যোগ খণ্ডন করতে হয়, তাহলে আপনাকে আরেকবার জন্ম নিতে হবে, কারণ আপনার জন্মের সময় এবং জন্মের বার এবং জন্মের দিন এবং জন্মের সাল এবং যেখানে জন্মেছেন, এই কটা বিষয়বস্তু কখনো চেঞ্জ হবে না। যদি সেগুলো চেঞ্জ না হয়, এবং তাহলে সেই সময় বিশ্বব্রহ্মাণ্ডে বা মহাকাশে যেরকম নক্ষত্রের স্থিতি, গ্রহদের যে স্থিতি ছিল, সেই স্থিতি হচ্ছে আপনার জন্মকুণ্ডলী। তাহলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি মাঙ্গলিক, আমার বিয়ে করলেই সমস্যা হবে, এরকম কোনো ব্যাপার নেই। আজকে আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করছেন, 5 বছর বাদে আবার একটি জ্যোতিষীর কাছে যাবেন, সেও সব খুলে দেখে আপনাদের একটাই কথা বলবে, আপনি মাঙ্গলিক। তাহলে খণ্ডন কথার অর্থ এখানে মানছে না। হ্যাঁ, আমরা কি করতে পারি, মঙ্গলের যদি বেশি কুপ্রভাব থাকে, সেখানে কিছু রেমেডি ইউজ করে তার প্রভাবটাকে কিছুটা সীমিত করতে পারি। যাক, আজকের আমি ভিডিওতে আর কিছু বাড়াবো না, আপনাদের জ্ঞাতার্থে এই কথাটা বললাম। আরো দুটো জিনিস, এই অ্যাস্ট্রোলজারদের থেকে আপনারা দূরে থাকবেন, এটা বলতে পারি। শনির 7.5, এটাও তাদের কাছে একটা বড় জিনিস, রাহুর মহাদশা এবং কালসর্প যোগ। তো এই জিনিসগুলো নিয়ে আমি নিশ্চয়ই ভবিষ্যতে ভিডিও বানাবো, কিন্তু তার আগে আপনাদের বলে রাখি, আপনাদের যা, আমার যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আরো মানুষের কাছে এই ধরনের ভিডিও পৌঁছতে পারে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হর হর মহাদেব, জয় শ্রীরাম।